আমি সরকারের বিষয়ে বলছিলাম যে প্রশ্ন করব, সরকারও তীব্র নিন্দা জানাচ্ছে এবং এটার জন্য জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করার কথা বলছে। এরকম কথা আমরা আগেও সবসময় শুনতাম, কিছু একটা হলেই একটা তদন্ত কমিটি গঠন করা হতো, তারপরে আর খুব বেশি সেটার অগ্রগতি সম্পর্কে জানা যেত না, এখনো ওরকমটা জানা যাচ্ছে। আমার প্রশ্নটা সেখানে যে আমরা ভিডিওতে দেখলাম, এটা তো একদম গণমাধ্যমের ক্যামেরায় উঠে আসলে, তাহলে এত তদন্ত কমিটি মানে ইনস্ট্যান্টও তো কিছু ব্যবস্থা নেওয়া যায় একদম নাকি? একদম একদম নেওয়া যায়। এবং আমরা বিবৃতি শুধু এখন না, আমার মনে আছে একবার নারী ফুটবল দলকে নিয়ে যখন বিভিন্ন জায়গায় খেলা টেলা বন্ধ হচ্ছে, তখনও মানে প্রধান উপদেষ্টার আহ তার পেজ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে সরকার এটা নিন্দা জানায়, ব্যবস্থা নেবেও বলছে কিন্তু নিন্দা জানায়। মানে আমরা ওই যে লোকজন ফান করে এই সরকারকে এনজিও গ্রাম সরকার বলে না, যে এনজিও আছে, মানে যে ধরনের বিবৃতিতে এক ধরনের এনজিওর কাজ, সিভিল সোসাইটির কাজ, তারা এগুলো করতেন, খুবই হাস্যকর। আমি আপনার সাথে একমত যে কথাটা আমি বলছিও। যারা যারা এখানে ছিল তারা এবং এদের কমান্ডিং, পুলিশের ক্ষেত্রে হোক মিলিটারির ক্ষেত্রে হোক, তাদের ক্ষেত্রে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিয়ে নেওয়া যেত, তারপর তদন্ত হওয়া। কারণ তদন্তে আরো গভীর কোনো কারণ আছে কিনা, সেই কারণের সাথে হুম। কারা জড়িত সেগুলো বের করে আনতে হবে। তদন্ত হলো সেটা, যেগুলো আমরা চোখের সামনে দেখছি সেগুলো নিয়ে তদন্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। ইনফ্যাক্ট এই সরকারের এই আচরণগুলো নিয়ে আমরা সবসময় সমালোচনা করি, যেখানে খুব ফাস্ট স্টেপ নেওয়া যায় এই সরকার তার অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গাফিলতি করে। এবং সেই কারণে যে গতকালের এই ঘটনার পর ব্যবস্থা নেওয়া হয়নি। আমি প্রায় একটা উদাহরণ দিই, বাংলাদেশে 100-র বেশি মাজার ভাঙা হয়েছে, 100-র বেশি। তো প্রথম 15-20-25টা যখন ভাঙে সরকার দুর্বল ছিল, পুলিশ মনোবল পায়নি। তারপরের গুলো 30তমটা কেন ভাঙা গেল, 50তমটা কেন ভাঙা গেল, 70তমটা কেন গেল, 100তমটা কেন গেল, কারণ সরকার ব্যবস্থা নেয়নি। তো এই ঠিক একই শুক্রবারও ধরনের এক দরবার ঘটনা শরীফে হামলা হয়েছে, এই বরকিয়া শুক্রবার হামলা। একদম একদম। তো তার মানে ব্যবস্থা না নিলেই হয়। এবং এই রিলাক্টেন্স সরকারের মানে প্রতি দীর্ঘদিন আছে। আরেকটা খুব ফানি ঘটনা আছে, এটা একটু বলে রাখা জরুরি। কিছু ঘটলেই দেখবেন একজন উপদেষ্টা জনাব আসিফ নজরুল এবং সেনা প্রধানকে ভিলেন বানিয়ে তাদের যেতে হবে। সেনাবাহিনী যখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সিভিলিয়ান দায়িত্বে আছে, তিনি কিন্তু সেনাবাহিনী কিন্তু সেনা প্রধানের অধীন না। এই পুলিশ তো বটে, সেনাবাহিনী এরা সব কিন্তু আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করছেন এখন। দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রী বা উপদেষ্টার পদত্যাগের দাবি নেই, তার হুম। একজন বিশেষ সহকারী আছে সেটার দাবি নেই, পুলিশের চিফ আছে তার পদত্যাগের দাবি নেই। দাবি হচ্ছে ওই দুইজনের, যাই ঘটুক না কেন, কেসটা বেটা চোরা হলে দুটো কেসটা। সুতরাং এটা দিয়েও আপনি এক ধরনের ধারণা পেতে পারেন যে এখানে আসলে কি ঘটছে। কিছু কিছু মানুষজন খুব ক্লিয়ারলি দেশের ভেতরে দেশের বাইরে থেকে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা সেনাপ্রধানকে টার্গেট করছেন, যে কোনো বাহানা হলেই সেনাপ্রধানকে টার্গেট বানিয়ে তাকে ভিলেন বানানোর চেষ্টা। এবারও সেনাবাহিনীর এই এক ঘটনার পরও তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, অথচ এই ঘটনা যদি ঘটে থাকে যেভাবে ঘটলো, এটা দায় কিন্তু এটা উনি সেনা কমান্ডে না। এই জিনিসগুলো সরিয়ে, তার মানে সেনা প্রধানকে সরিয়ে ফেলতে হবে যাই ঘটুক না কেন। কারণ মিলিয়ে নেন, উনি ইলেকশন চায়, উনি ইলেকশন দ্রুত হতে হবে, উনি সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে চান ইলেকশন করিয়ে। তো হুম। সব কিছুর মধ্যে আপনি এক ধরনের যোগসূত্র খুঁজে পাবেন। জি, একদমই তাই। স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা কোথায়? এরকম তার বাহিনী জি মানে তার জি নির্দেশনায় জি। এইরকম ঘটনা, মানে তার আম তিনি যখন চিফ, তার দায়িত্ব নিশ্চয়ই থাকবে। তাকে তার জবাবদিহিতাটা কোথায়, এটি তো আছেই। এবং আসলে আসিফ নজরুল যেখানে যাচ্ছেন ইদানিং পাবলিকলি মোটামুটি দাঁড়ালেই একটা ভুয়া, ভুয়া স্লোগান দেখলাম। নূরকে দেখতে গেছেন, সেখানেও তাকে নিয়ে ভুয়া, ভুয়া স্লোগান। একদম। আ